আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের যে ফাইনাল যে শর্ট ক্যাম্পেইন আমরা চালাচ্ছিলাম তারই আজকে আমরা খুবই সহজ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা তোমাদের রক্ত ও সঞ্চালন, অর্থাৎ তোমার যে হৃৎপিণ্ডের যে অধ্যায়টা। তোমাদের জিওলজির 4 অধ্যায় সবাই খুব ভালো করে পড়ছো। এটা আমরা জাস্ট একটু তোমাদের মাথার মধ্যে সাজায় গুছিয়ে দেবো আজকে। হ্যাঁ, তোমরা বইটা সামনে নিয়ে, আজমল স্যারের বই সামনে নিয়ে যদি ক্লাসটা দেখো, ইনশাল্লাহ সবার এই রক্ত সঞ্চালনে একটা প্রবলেমও ইনশাল্লাহ থাকবে না। সবাই বই বের করো, আমাদের ক্লাসটা শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও, এবং একই সাথে সুন্দর করে মাথা ঠান্ডা করে ক্লাসটা সবাই দেখে ফেলো। সবাই চলে আসো আমাদের আজকে রক্ত ও সঞ্চালনের ক্লাস। খুবই সুন্দর একটা ক্লাস ইনশাল্লাহ তোমরা পাবো আজকে। আমরা দেখো যে রক্ত সঞ্চালনের মধ্যে ফার্স্টে কি আছে, তোমার দেহের জিনিস আছে। তাহলে তোমার কিন্তু জানা অবশ্যই উচিত, যেহেতু তোমার নিজের দেহের সবকিছু, তোমার দেহে রক্ত কতটুকু আছে তুমি যদি না জানো, তাহলে তোমার জীবনটাই তো ব্যর্থ, তাই না? তোমার হৃদয়, সেই হৃদয়ে দুঃখ আছে নাকি কষ্ট আছে, কয়টা দরজা আছে, কয়টা তোমার চেম্বার আছে, সবকিছুই তোমার জানতে হবে। এটা তোমার জীবনের জন্য লাগবে। তাহলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমরা আজকে শিখে ফেলবো খুব সহজে। তাহলে সবাই চলে আসো। ফার্স্টে রক্ত। দেখো রক্তের মধ্যে আমরা কি পাবো। ফার্স্টে আসো, রক্তের মধ্যে তোমার দুইটা উপাদান আছে। তাহলে দেখো রক্তের মধ্যে আমাদের দুইটা উপাদান, একটা হচ্ছে রক্তরস, যে রক্তরসের অপর নাম হচ্ছে প্লাজমা। তাহলে একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, সাথে আর কি মনে রাখবো, রক্তকণিকা। তাহলে রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্তকণিকা। যেই রক্তরস থাকে 55%, বাকি 45% রক্তকণিকা। তাহলে আমাদের দেহে দেখো যে রক্ত যে জিনিসটা আছে তার মধ্যে রক্তরস আছে কত পার্সেন্ট, 55%। আমরা পড়ছি যে বাকি 45% আছে তোমার রক্তকণিকা। তাহলে রক্তরস 55%, সেই রক্তরসের অপর নামই হচ্ছে প্লাজমা। আর এই রক্তকণিকা 3 ধরনের রক্তকণিকা তুমি জানো, একটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা অর্থাৎ যেটা আরবিসি, একটা শ্বেত রক্তকণিকা অর্থাৎ ডাব্লিউবিসি, আর একটা অনুচক্রিকা বা প্লাটিলেট যেটা। তাহলে এই 3 ধরনের রক্তকণিকা আছে। এখন তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 26 ব্যাচ যারা, তোমাদের এখান থেকে যদি ক নম্বরে পরীক্ষায় আসে রক্ত কাকে বলে, তুমি কিভাবে মনে রাখবা? খুব সহজে মনে রাখবা, রক্ত হচ্ছে এই যে রক্তরস নামক, এটা কি তরল, সেই তরল মাতৃকায় এই যে রক্তকণিকা এরা কি থাকে, ভেসে থাকে, অর্থাৎ ভাসমান 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকেই রক্ত বলা হয়। রক্ত হচ্ছে রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে রক্ত বলবো আমরা। এই রক্ত তোমার দেহে কতটুকু আছে, তোমার দেহে রক্ত যদি বলা হয় সেটা পরিমাণে 5 থেকে 6 লিটার। তাহলে 5 থেকে 6 লিটার তোমার রক্ত আছে তোমার দেহে, যেটা দেহের ওজনের পার্সেন্টেজ করলে দেখা যায় প্রায় 7 থেকে 8%। তাহলে 7 থেকে 8% আমাদের দেহের ওজনের রক্ত আছে। একই সাথে মনে রাখবো 3 থেকে 5% আছে আমাদের যকৃৎ। তাহলে দেহের ওজনের 3 থেকে 5% আবার যকৃৎ, আর 2% তোমার মস্তিষ্ক। তাহলে 3টা পার্সেন্টেজ একসাথে পড়ে ফেললা যে দেহের ওজনের 7 থেকে 8%। আবার বলছি, পরিমাণ বললে 5 থেকে 6 লিটার, কিন্তু কত পার্সেন্ট বললে সেটা 7 থেকে 8%। একইভাবে তোমরা যখন পরিপাকের অধ্যায় পড়ছো, দেহের ওজনের 3 থেকে 5% আমাদের যকৃৎ। আবার যখন আমরা 8 অধ্যায় পড়ছি মস্তিষ্ক, যেটা আমাদের দেহের ওজনের 2%। তাহলে পার্সেন্টেজ হিসেব গেল আমাদের। এই রক্তের মধ্যে আর কি আছে, রক্তের একটা তাপমাত্রা আছে। রক্তের তাপমাত্রা বললে মনে রাখবা দেহের তাপমাত্রা যেটা সেটাই 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 36 থেকে 38 তোমার রক্তের তাপমাত্রা। একই সাথে তোমরা যখন এই যে রিসেন্ট এনজাইম পড়ছো কোষ রসায়নের মধ্যে, এনজাইম কোন তাপমাত্রায় সব থেকে ভালো কাজ করে, 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা রক্তের তাপমাত্রা মনে রাখবো 36 থেকে 38, যেটা আমাদের দেহের তাপমাত্রা। আমরা একই সাথে মনে রাখবো এনজাইম কোন তাপমাত্রায় সব থেকে ভালো কাজ করে, সেটা হচ্ছে কত, 35 থেকে 40। তাহলে দুইটা তাপমাত্রা একসাথে জানলা। এখন আসো, এই যে রক্ত, তার একটা আপেক্ষিক গুরুত্ব আছে, স্পেসিফিক যে গ্র্যাভিটি। আপেক্ষিক গুরুত্ব বললে মনে রাখবা 1.065। রক্তের আপেক্ষিক গুরুত্ব বললে 1.065। যখন আপেক্ষিক গুরুত্ব আসবে তখন এই আপেক্ষিক গুরুত্ব মূত্রেরও আছে। আমরা কিডনি অধ্যায় পড়ার সময় দেখছিলাম যে মূত্রের একটা আপেক্ষিক গুরুত্ব আছে, সেটা কত,
1.008 থেকে 1.030। তাহলে যখন রক্তের আপেক্ষিক গুরুত্ব বলবে তখন আমরা শিখব কত, আমরা পড়ছি 1.065। রক্তের আপেক্ষিক গুরুত্ব বললে 1.065। একই সাথে মূত্রের একটা আপেক্ষিক গুরুত্ব আছে 1.008 থেকে 1.030। প্রত্যেকটা ইম্পর্টেন্ট তথ্য আমাদের, এবং এর মধ্যে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিএইচ। এই যে পিএইচ, যখন তোমাকে রক্তের পিএইচ বলবে, এটা সবাই জানো 7.35 থেকে 7.45। রক্তের পিএইচ যখন তোমাকে বলবে কত, সেটা 7.35 থেকে 7.45। আবার আমরা মনে রাখবো যে রক্তের পিএইচ তুমি জানো, মূত্রের পিএইচ যে না জানো। হ্যাঁ, মূত্রের পিএইচ যারা না জানতা এখন জানবা, কিন্তু এরপরে যদি ভুলে যাও কেউ, সেদিন আর মূত্র ত্যাগ করবা না। হ্যাঁ, তাহলে মূত্রের পিএইচ ভোলা যাবে না, এটা মনে রাখতে হবে 4.5 থেকে 8। মূত্রের পিএইচ বললে 4.5 থেকে 8। আবার একই সাথে মনে রাখবা লালারসের একটা পিএইচ আছে। হ্যাঁ, লালারসের পিএইচ বললে 6.2 থেকে 7.4। আর এনজাইমের পিএইচ বললে, এনজাইম মনে রাখবা 6 থেকে 9। হ্যাঁ, তাহলে এনজাইম সবকিছু 6-9 করে ফেলাবে, তাই 6 থেকে 9। তাহলে চারটা পিএইচ আমরা একসাথে মনে রাখবো যখন রক্তের পিএইচ আসবে, খুবই ইম্পর্টেন্ট। 7.35 থেকে 7.45 সবাই জানো। মূত্রের পিএইচটাও কিন্তু লাগবে, সেটাও পরীক্ষায় আসতে পারে, সেটা 4.5 থেকে 8। আমরা বলছি লালারস, যেটা প্রতিদিন তোমার ক্ষরণ হয়, তার পিএইচ বললে 6.2 থেকে 7.4। এনজাইম সবকিছু 6-9 করে ফেলাই, তাই 6 থেকে 9। ঠিক আছে, 6-9। এখন আসো আমরা এই রক্তের মধ্যে যে দুইটা উপাদান পাইলাম, রক্তরস বা প্লাজমা পাইলাম, আর একটা রক্তকণিকা। আগে আমরা জানবো রক্তরস সম্পর্কে। এই যে রক্তরস, এর মধ্যে আবার কি থাকে? হ্যাঁ, রক্তের মধ্যে রক্তরস আছে। সেই রক্তরসে নামই যেহেতু রস, তাহলে রস মানে কি, পানি থাকবে বেশি। তাহলে এই রক্তরসে পানির পরিমাণ কত? রক্তরসে মনে রাখবো পানি থাকবে হচ্ছে 90 থেকে 92% পানি। হ্যাঁ, বাকি 8 থেকে 10% থাকবে তাইলে কি, কঠিন পদার্থ। হ্যাঁ, তাহলে রক্তরসে পানি থাকবে, আমরা পড়ছি 90 থেকে 92%। 8 থেকে 10% থাকে কঠিন। হ্যাঁ, তাহলে 8 থেকে 10 দিয়েও কয়েকটা জিনিস আছে। তোমাদের একটা ক্লাসে আমরা শেখাইছিলাম যে 8 থেকে 10 দিয়ে কি আছে, চারটা কথা মনে রাখবা। হ্যাঁ, এখানে পড়ছে 8 থেকে 10%। তুমি পড়বা প্রতিদিন খনিজ লবণ খাওয়া দরকার 8 থেকে 10 গ্রাম। প্রতিদিন খনিজ লবণ খাওয়া দরকার 8 থেকে 10 গ্রাম। তুমি আবার একই সাথে মনে রাখবা পৌষ্টিক নালী, অর্থাৎ মুখছিদ্র থেকে পায়ু পর্যন্ত 8 থেকে 10 মিটার। আবার যোনি বা ভ্যাজাইনার দৈর্ঘ্য 8 থেকে 10 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে পৌষ্টিক নালী 8 থেকে 10 মিটার, যোনি বা ভ্যাজাইনা 8 থেকে 10 সেন্টিমিটার। প্রতিদিন খনিজ লবণ খাওয়া দরকার 8 থেকে 10 গ্রাম। আমরা পড়ছি আমাদের এই রক্তরসে কঠিন পদার্থের পরিমাণ 8 থেকে 10%। তাহলে বাকি 90 থেকে 92% কি আছে? পানি আছে। রক্তরসে পানি আছে 90 থেকে 92%। তোমরা মনে রাখবা লালারসেও তো পানি আছে, সেটা 95.5 থেকে 99.5%। আরো কয়েকটা পানি আছে, যকৃতে, পিত্তরসে পানি থাকে, এগুলো আমরা সব পরিপাক অধ্যায়ে শিখবো। আপাতত এই দুইটা একসাথে মনে রাখবা। তাহলে এই যে রক্তরস, যার মধ্যে পানি 90 থেকে 92%, বাকি 8 থেকে 10% যে কঠিন আছে, তার মধ্যে জৈব উপাদান আছে 7 থেকে 9%। হ্যাঁ, তাহলে 7 থেকে 9 জৈব, আর বাকি 0.9% হচ্ছে অজৈব। হ্যাঁ, তাহলে আমরা 7 থেকে 9% পাবো জৈব উপাদান, 0.9% আছে অজৈব উপাদান। এই যে 0.9% অজৈব উপাদান কারা আছে তোমরা সবাই জানো, পরিচিত জিনিসগুলো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। লৌহ তামা এগুলো মনে রাখতে পারো। তাই এমনি কমন যে চারটা সেটা মনে রাখলেই হবে, যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এরা হচ্ছে অজৈব, যেটা রক্তরসের কঠিনের মধ্যে আছে কত পার্সেন্ট? 0.9%। একই সাথে আমরা মনে রাখবো যেটা জৈব উপাদান, যেটা 7 থেকে 9% আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্লাজমা প্রোটিন। এই জৈব উপাদানের মধ্যে কি কি পাবা? একটা পাবা হচ্ছে প্লাজমা প্রোটিন। হ্যাঁ, রক্তরসে যে প্লাজমা প্রোটিন থাকে 4 ধরনের, মনে রাখবা GPA5। তোমরা সবাই GPA5 পাওয়ার জন্য পড়াশোনা করছো, তাহলে এই রক্তরসের প্লাজমা প্রোটিন তুমি মনে রাখবা কি, GPA5। GPA5 মানে কি? জিতে হচ্ছে গ্লোবিউলিন, পিতে হচ্ছে কি প্রথ্রম্বিন, এতে অ্যালবুমিন, আর 5 তে ফাইব্রিনোজেন। তাহলে এই চারটা GPA5 GPA5 GPA5। রক্তরসের প্লাজমা প্রোটিন 9 কোনটা পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, তুমি GPA5 বাদে যা পাবা সেটাই না। জিতে গ্লোবিউলিন,
পিতে আছে প্রথ্রম্বিন, এতে অ্যালবুমিন, আর 5 তে কি ফাইব্রিনোজেন। ঠিক আছে, এরপরে আর কি আছে, এর মধ্যে শুধু প্লাজমা প্রোটিন না, কিছু নাইট্রোজেন ঘটিত রেশন। হ্যাঁ, তাহলে নাইট্রোজেন ঘটিত রেশন কি কি পাবা? এই রেশন বললে মনে রাখবা, এটা কিডনি অধ্যায়ে আমরা শিখছি। একটা আছে ইউরিয়া, একটা মনে রাখবা ইউরিয়া, একটা হচ্ছে কি ইউরিক অ্যাসিড। তাহলে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রেটিনিন, অ্যামোনিয়া, জ্যান্থিন। তাহলে আমরা মনে রাখবো ক্রেটিনিন, হ্যাঁ অ্যামোনিয়া, আর কি, তাহলে ক্রিয়েটিনিন আর অ্যামোনিয়া আর কি জ্যান্থিন। তাহলে অ্যামোনিয়া আর জ্যান্থিন, তাহলে এগুলা আমাদের রক্তরসের মধ্যে যে কি থাকে, নাইট্রোজেন ঘটিত যে রেশন, যখনই রেশনের কথা বলবে তার সেখানে কি ইউরিয়া থাকবে। হ্যাঁ, আমরা জানি মূত্রের সাথে সব থেকে বেশি বের হয় কি ইউরিয়া, 2%, 2 রিয়া, মনে রাখবা 2 রিয়া। ইউরিয়ার সাথে আর কি আছে, ইউরিক অ্যাসিড, ক্রেটিনিন, অ্যামোনিয়া, জ্যান্থিন, এই 5টা মনে রাখতে হবে। এই বাদে বাকি যা আছে সব অন্যান্যের মধ্যে হরমোন, এনজাইম, ভিটামিন, বিভিন্ন রঞ্জক, গ্লুকোজ, লিপিড যা আছে সব আছে অন্যান্যের মধ্যে। তাহলে এটা হচ্ছে রক্তরসের মোটামুটি তুমি উপাদান জানলা। এরপরে রক্তরসের কাজ কি? এই রক্তরস সবাই জানো রক্তের তারল্য রক্ষা করবে, এটা একটা কাজ, খুবই সহজ। রক্তকণিকা যেগুলো আছে সেগুলোকে ভাসিয়ে রাখতে সাহায্য করবে। হ্যাঁ, রক্তের মধ্যে আমরা পড়ছি পরিপাকৃত যে খাদ্য সার রক্তরসের মাধ্যমে সারা দেহে পরিবহন হবে। কিরকম সেটা তুমি পরিপাক অধ্যায় যারা পড়ছো, যে আমরা যে শর্করা খাই সেটা পরিপাক হয়ে কি হয়, গ্লুকোজ হয়। এই গ্লুকোজটা সারা দেহে কিসের মাধ্যমে যায়? রক্তরসের মাধ্যমে। আর যে পরিপাকের পরে যে বর্জ্য উপাদান যেগুলো আছে বৃক্কে ফেরত নিয়ে আসে, সেটাও রক্তরসের কাজ। হ্যাঁ, রক্তের মধ্যে যে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা, এটাও একটা কাজ, আমরা একই সাথে মনে রাখবো। হ্যাঁ, রক্তের মধ্যে যে তোমার কার্বন ডাই অক্সাইড থাকে সেগুলা বাইকার্বনেট হিসেবে থাকে। এবং আমরা আরেকটা কথা মনে রাখবো, রক্তরসের মধ্যে তোমার অধিকাংশ কার্বন ডাই অক্সাইড তাহলে বাইকার্বনেট, এবং আমরা মনে রাখবো যে অল্প পরিমাণে অক্সিজেনও বাহিত হবে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে তোমার রক্তরসের কাজ। তাহলে রক্তরসের কাজ মোটামুটি তুমি এগুলো জানলেই হবে। এরপরে আসো কি তোমার রক্তকণিকা। এই যে রক্তকণিকা, সেই রক্তকণিকা তুমি আগেই পড়ে ফেলাইছো 45%, কারণ রক্তরস ছিল 55%। হ্যাঁ, তাহলে বাকি 45% আমাদের রক্তকণিকা। এবং সেই রক্তকণিকা 3 ধরনের তুমি জানো। একটা সেল আরবিসি লোহিত রক্তকণিকা, যেটা সেটার একটা ভালো নাম আছে, এটা এরিথ্রোসাইট। হ্যাঁ, লোহিত রক্তকণিকা বা আরবিসি যেটা, সেটা হচ্ছে এরিথ্রোসাইট। ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা যেটা, সেটা হচ্ছে লিউকোসাইট। আর যেটা অনুচক্রিকা বা প্লাটিলেট, সেটা কিন্তু থ্রম্বোসাইট। দেখো 3টাই সাইট। তাহলে এই যে 3টা রক্তকণিকা আছে, এরিথ্রোসাইট, লিউকোসাইট এবং থ্রম্বোসাইট, এই 3টা রক্তকণিকা তৈরি হওয়ার প্রক্রিয়া বললে এটা কোন প্রক্রিয়ায় তৈরি হয়? হেমাটোপয়েসিস। তাহলে হেমাটোপয়েসিস প্রক্রিয়ায় এই 3 ধরনের রক্তকণিকা তৈরি হবে। লোহিত রক্তকণিকা বা আরবিসি যেটা এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি হচ্ছে লিউকোসাইট, আর অনুচক্রিকা বা প্লাটিলেট যেটা, সেটা হচ্ছে থ্রম্বোসাইট। এই 3টা তৈরি হলো কোন প্রক্রিয়ায়? হেমাটোপয়েসিস। কত পার্সেন্ট রক্তকণিকা আছে? 45%। এখন এই 3 ধরনের যে রক্তকণিকা আছে, এর মধ্যে আরবিসির মধ্যে কোনো ভাগ নাই, প্লাটিলেট বা অনুচক্রিকায় কোনো ভাগ নাই, কিন্তু এই ডাব্লিউবিসি যেটা লিউকোসাইট, সেটা আবার 2 ভাগ করছে। হ্যাঁ, তাহলে ডাব্লিউবিসি বা লিউকোসাইট 2 প্রকার। একটা হচ্ছে কি তোমরা সবাই জানো, দানাদার বা গ্রানুলোসাইট। আরেকটা হচ্ছে কি অদানাদার। তাহলে অদানাদার বা যেটাকে আমরা বলি কি গ্রানুলোসাইট। তোমাদের শিখছো সবাই বায়োলজিতে, যেখানেই সেখানেই না। তাহলে যেটা গ্রানুলোসাইট, গ্রানিউল নাই অর্থাৎ দানাবিহীন যেটা, বা অদানাদার। আর যেটা গ্রানুলোসাইট, গ্রানিউল থাকলে কি থাকবে? গ্রানিউল মানে দানা, তাহলে দানাদার। হ্যাঁ, কোনটা দানাদার কোনটা অদানাদার কিভাবে বুঝবা? তুমি যদি খাবার সময় লবণে হাত দাও, দানা দানা ফিল করবা, তাহলে দানাকে কি করা যায়? ফিল করা যায়। তাহলে এখানেও আমরা যখন পড়ার সময় যাদের লাস্টে ফিল পাবো তারাই হচ্ছে দানাদার। তাহলে ফিল কার কার মধ্যে পাবা? নিউট্রোফিল। তাহলে লাস্টে ফিল আছে, আর উপর ইউসিনোফিল, লাস্টে কি আছে? ফিল আছে। বেসোফিলের লাস্টেও কি আছে? ফিল আছে। তাহলে ফিল থাকলেই দানাদার। এবং আমরা একই সাথে মনে রাখবো, তাহলে এই 3টা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল হচ্ছে দানাদার বা গ্রানুলোসাইট। বাকি যে 2টা থাকে অর্থাৎ লিম্ফোসাইট এবং মনোসাইট, তারা 2জন কিন্তু অদানাদার বা গ্রানুলোসাইট। ঠিক আছে, তাহলে এখন আসো এই লোহিত রক্তকণিকা আমরা ফার্স্টে শিখবো। লোহিত রক্তকণিকা যেটা, লোহিত রক্তকণিকা বা আরবিসি যেটা,
এই লোহিত রক্তকণিকা কিন্তু তুমি পড়লা কি এরিথ্রোসাইট। এই যে আরবিসি যেটা, এটা কিন্তু প্রথমেই একটা যখন আরবিসি তৈরি হয়, এটা একটা আরবিসি, আরবিসি রেড ব্লাড সেল যেটা, সেই কোষের মধ্যে কি থাকবে, একটা নিউক্লিয়াস থাকবে। হ্যাঁ, যখন নিউক্লিয়াস থাকে সেই আরবিসিটা কিন্তু অপরিণত আরবিসি। তাহলে যখন নিউক্লিয়াস যুক্ত থাকবে তখন সেটা অপরিণত আরবিসি, এবং এই অপরিণত আরবিসির নাম হচ্ছে এরিথ্রোব্লাস্ট। এরিথ্রোব্লাস্ট। সেখান থেকে এই নিউক্লিয়াসের জায়গাটা কে দখল করে নেবে, এর মধ্যে হিমোগ্লোবিন চলে আসে। হিমোগ্লোবিন এসে নিউক্লিয়াসকে বের করে দিয়ে পুরো জায়গাটা দখল করে নেয় কে, হিমোগ্লোবিন। যখন নিউক্লিয়াস থাকবে না, হিমোগ্লোবিন থাকবে, তখন সেটা হচ্ছে পরিণত আরবিসি। যেই পরিণত আরবিসি কে বলা হয় এরিথ্রোসাইট। তাহলে ফার্স্টে দেখো, যে কোনো কিছুর প্রথম অবস্থা হচ্ছে ব্লাস্ট, পরে সাইট। যেরকম পেশির ক্ষেত্রে যদি আমরা দেখি, মায়োব্লাস্ট থেকে পরে হয় মায়োসাইট। যদি অস্থির ক্ষেত্রে দেখি, অস্টিওব্লাস্ট থেকে অস্টিওসাইট। যদি তরুণাস্থির ক্ষেত্রে দেখি, কন্ড্রোব্লাস্ট থেকে কন্ড্রোসাইট। একইভাবে যখন আরবিসি দেখবো অপরিণত যখন অবস্থা, তখন হচ্ছে এরিথ্রোব্লাস্ট, সেখান থেকে হবে কি এরিথ্রোসাইট। তাহলে এই যে তোমার ব্লাস্ট থেকে সাইট হচ্ছে, এবং এই এরিথ্রোব্লাস্ট থেকে যে এরিথ্রোসাইট হলো, সেই প্রক্রিয়াটার নাম কি মনে রাখবা, এই প্রক্রিয়ার নাম হচ্ছে এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিস। যেহেতু এরিথ্রোব্লাস্ট থেকে এরিথ্রোসাইট তৈরি হলো, সেই প্রক্রিয়ার নাম এরিথ্রোপয়েসিস। যখন রক্তকণিকা তৈরি হওয়ার প্রক্রিয়া বলবে তখন হেমাটোপয়েসিস। আর যখন এই ডাব্লিউবিসি তৈরি হওয়ার প্রক্রিয়া বলবে তখন মনে রাখবা মায়োলোপয়েসিস। তাহলে তিনটা পয়েসিস একসাথে মনে রাখবো। রক্তকণিকা তৈরি হওয়ার প্রক্রিয়া বললে হেমাটোপয়েসিস, লোহিত রক্তকণিকা অর্থাৎ এরিথ্রোসাইট তৈরি হওয়ার প্রক্রিয়া বললে এরিথ্রোপয়েসিস, আর শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে মায়োলোপয়েসিস। ঠিক আছে, এখন অপরিণত ছিল, এরিথ্রোব্লাস্ট ছিল, সেখান থেকে এরিথ্রোসাইট হলো, প্রক্রিয়ার নাম এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ায়। এবং এই আরবিসিতে একটা হরমোন সাহায্য করে, তার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিন এটাও দেখো এরিথ্রোসাইটকে উদ্দীপনা দেয়, আরবিসি তৈরি হতে সাহায্য করে। দেখো চারটের মধ্যে এরিথ্রো আছে, তাহলে এরিথ্রোপয়েটিন সাহায্য করে এরিথ্রোসাইটকে, আরবিসিকে। কিন্তু এরিথ্রোপয়েটিন আসে কই থেকে, কি থেকে আসে জানো তোমরা? এরিথ্রোপয়েটিন কিন্তু আমাদের বৃক্ক থেকে আসে। বৃক্ক থেকে তিনটা হরমোন ক্ষরণ হয়, একটা হচ্ছে এরিথ্রোপয়েটিন, একটা প্রোস্টাগ্ল্যান্ডিন, একটা অ্যানজিওটেনসিন। তাহলে ওই যে তোমার এরিথ্রোপয়েটিন আসে কই থেকে, বৃক্ক থেকে, কাজ করছে কোথায়, এরিথ্রোসাইটে অর্থাৎ লোহিত রক্তকণিকায়। তাহলে এই চারটা গেল। ঠিক আছে, এখন আসো এই লোহিত রক্তকণিকার পরিমাণ কত। লোহিত রক্তকণিকা যখন প্রথম অবস্থায় থাকে, ভ্রূণ অবস্থায়, তখন 80 থেকে 90 লাখ। হ্যাঁ, তাহলে ভ্রূণের দেহে আমাদের ইয়ে থাকবে কত, 80 থেকে 90 লাখ। এই 80 আর 90 দিয়ে দুইটা কথা মনে রাখবা। হ্যাঁ, তুমি যখন পড়ছো জৈব যৌগের সংখ্যা, হ্যাঁ 80 লাখেরও বেশি, আর অজৈব যৌগ পড়ছো কত, 90,000। ঠিক আছে, তাহলে এখানে 80 থেকে 90 লাখ, আর ওই জৈব যৌগ পড়ার সময় পড়বো 80 লাখ হচ্ছে জৈব যৌগ, 80 লাখের বেশি, অজৈব বললে 90,000। ঠিক আছে, এখন এই যে 80 থেকে 90 লাখ শিশুদের আরবিসি, কিন্তু যখন সরি এটা হচ্ছে ভ্রূণ অবস্থায় আরবিসি। শিশুদের ক্ষেত্রে কত পড়ছো, 60 থেকে 70 লাখ। এই 60 থেকে 70 লাখ যখন পড়বা শিশুদের আরবিসি, তখন একটা কথা এর সাথে মনে রাখবা যে শিশুদের আরবিসি 60 থেকে 70 লাখ, চোখের মধ্যে যে কোন কোষ থাকে সেটাও কিন্তু 60 থেকে 70 লাখ। প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে 50 থেকে 54 লাখ থাকে আরবিসি, মেয়েদের ক্ষেত্রে 44 থেকে 49 লাখ। হ্যাঁ, তাহলে প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে 50 থেকে 54 লাখ, মেয়েদের ক্ষেত্রে 44 থেকে 49। তাহলে আরবিসির পরিমাণ সম্পর্কে জানলা। এরপরে আসো আরবিসির আয়ুষ্কাল, কতদিন বাঁচে, এটা সবাই জানো, বিভিন্ন সময় পড়ছো, এবং যারা রক্ত দিচ্ছ তারা ভালো করে জানো। বলে না যে 4 মাস পর পর রক্ত দেওয়া যাবে, 4 মাস মানে কি 120 দিন। তাহলে আরবিসি কিন্তু 120 দিন বা 4 মাস পর পর কি হয়, ধ্বংস হয়ে যায়, আবার নতুন করে তৈরি হয়। সেজন্য তুমি যদি 4 মাস পর পর ব্লাড দাও, তুমি যদি সুস্থ মানুষ হও, তাহলে তোমার দেহে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এই আরবিসি বাসে 120 দিন বা 4 মাস। এরপরে আসো এই আরবিসি কই থেকে তৈরি হয়। তোমাদের একটা কথা সবাই জানো যে আরবিসি তৈরি হয় লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে। হ্যাঁ, তাহলে এই যে স্টেম কোষ, এটা লাল অস্থিমজ্জার যে স্টেম কোষ থেকে তৈরি হয় আরবিসি। ঠিক আছে, কাদের হচ্ছে, এটা হচ্ছে তোমার স্টেম কোষ থেকে তৈরি হয় শিশু থেকে 20 বছর পর্যন্ত, শিশু থেকে 20 বছর পর্যন্ত লাল অস্থিমজ্জার স্টেম কোষ। কিন্তু যারা শিশু ভ্রূণ অবস্থায়, কখন এই ভ্রূণ অবস্থায় কই থেকে তৈরি হয়, তাহলে ভ্রূণ অবস্থায় যদি বলা হয় আরবিসি কই থেকে তৈরি হয়,
এটুকু একটু ইনফরমেশন তোমাদের জানতে হবে। প্রথম কথায় আসবে কই থেকে? প্লিহা থেকে। প্লিহা বা স্প্লিন জানো, একটা আছে যকৃৎ বা লিভার, একটা আছে থাইমাস, একটা গ্রন্থি থাইমাস, আর একটা আছে কুসুমথলি বা ইয়কস্যাক। তাহলে কুসুমথলি বা এই চারটা জায়গা থেকে আরবিসি তৈরি হবে ভ্রূণ অবস্থায়। তাহলে আমরা যখন আরবিসি পড়ছি যে লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে তৈরি হয়, এটা আমরা সবাই জানি। হয় এটা সঠিক কথা, এবং সেটা কখন হয়? শিশু থেকে 20 বছর। তোমাদের এখনো যাদের 20 বছর হয় নাই, তোমার স্টেম কোষ থেকে তৈরি হচ্ছে। যারা ভ্রূণ অবস্থায় যখন তৈরি হয়েছিল তখন কই থেকে হয়েছিল? প্লিহা থেকে। প্লিহা বা স্প্লিন, যকৃৎ বা লিভার, আমরা পড়ছি কি থাইমাস, আরেকটা কি কুসুমথলি বা ইয়কস্যাক। এখন তোমাদের তো আরবিসি তৈরি হচ্ছে স্টেম কোষ থেকে, তোমার তো চিন্তা নাই, চিন্তা সব আমার তো বয়স 20 বছর পার হয়ে গেছে, তাহলে আমার আরবিসি কই থেকে তৈরি হচ্ছে? তোমরা মনে রাখবা, যখন তোমরা অস্থির অধ্যায় পড়ছিলা, 20 বছরের পরে 20 বছরের পরে আরবিসি তৈরি হয় আমাদের লম্বা অস্থির মস্তক, লম্বা অস্থির মস্তক, লম্বা অস্থির মস্তক, সাথে হচ্ছে চ্যাপ্টা অস্থি। তাহলে একটা হচ্ছে লম্বা অস্থির মস্তক, আর কি মনে রাখবা? চ্যাপ্টা অস্থি। মানে কি? 7 অধ্যায় যারা পড়ছো সবাই জানো, লম্বা অস্থি মানে তোমার দেহের সব থেকে লম্বা অস্থি তোমার ফিমার, পায়ের যে প্রথম অস্থি যেটা ফিমার, এই ফিমার দীর্ঘ অস্থি, এর মাথা আছে গোল। হ্যাঁ, এখান থেকে তৈরি হচ্ছে। আর এই যে হাতেরটা হিউমেরাস, হাতে হাত হাতে হিউমেরাস, এর একটা গোল মাথা আছে। এই হিউমেরাস আর ফিমারের মস্তক, তার মানে লম্বা অস্থির মস্তক। আর আরেকটা কথা কি বললাম? চ্যাপ্টা অস্থি। চ্যাপ্টা অস্থি কোনগুলা? চ্যাপ্টা অস্থি যেরকম তোমার মাথার হাড় আছে, করটিকার অস্থিগুলো আছে, হ্যাঁ, এই যে বুকের যে পশ্রুকা আছে, পিঠের মধ্যে যে কশেরুকা আছে, হ্যাঁ, তোমার কশেরুকা করটি, আমরা বলছি যে মাঝখানে যে স্টারনাম আছে, এগুলো চ্যাপ্টা অস্থি। এগুলো থেকেও তোমাদের মানে 20 বছরের পরে, অর্থাৎ আমার আরবিসি তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা লম্বা অস্থির মস্তক মানে ফিমার আর হিউমেরাসের মস্তক, চ্যাপ্টা অস্থি মানে আমাদের এই যে স্টারনাম, পশ্রুকা, কশেরুকা, করটিকা। ঠিক আছে, তাহলে এগুলো থেকে। হ্যাঁ, আর যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখন কি প্লিহা বা স্প্লিন, আমরা বলছি যকৃৎ বা লিভার, কুসুমথলি বা ইয়কস্যাক, আর একটা থাইমাস। ঠিক আছে, তাহলে আরবিসি সম্পর্কে মোটামুটি তুমি জানছো। এই আরবিসির কাজ কি? আরবিসির মধ্যে কি থাকে? আরবিসির মধ্যে তুমি পড়লা প্রথম অবস্থায় নিউক্লিয়াস থাকলেও পরে তার নিউক্লিয়াস থাকে না। তাহলে আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না। এই আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। সেই হিমোগ্লোবিন জিনিসটা কি এবং এই হিমোগ্লোবিন কতটুকু থাকে সবাই তোমাদের বইয়ে দেখবা। প্রতি 100 ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 16 গ্রাম। হ্যাঁ, তাহলে 100 ml রক্তের মধ্যে 16 গ্রাম। তাহলে আমরা হিমোগ্লোবিন মনে রাখবো 100 ml রক্তের মধ্যে 16 গ্রাম। এবং এই হিমোগ্লোবিন তোমার নর্মাল ভ্যালু কত? একটা পুরুষের ক্ষেত্রে 13.5 থেকে 17.5 গ্রাম পার ডেসিলিটার, মেয়েদের ক্ষেত্রে 11.5 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার। এই হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রক্তের পরীক্ষা করলে দেখবে হিমোগ্লোবিনের টেস্ট করাই। তুমি যদি একটা পুরুষ হও, তোমার দেহে হিমোগ্লোবিন কতটুকু থাকা দরকার? 13.5 থেকে 17.5 গ্রাম পার ডেসিলিটার। মেয়ে যদি হও তাহলে কত? 11.5 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে, আর 100 ml এর মধ্যে কতটুকু থাকে বললে? তখন 16 গ্রাম। এবং এই হিমোগ্লোবিনের মধ্যে দুইটা জিনিস উপাদান আছে, একটা হিম আর একটা গ্লোবিন। হিম আর গ্লোবিনের অনুপাত বললে 1:25। তাহলে হিম আর গ্লোবিনের অনুপাত 1:25। হিমটা হচ্ছে রঞ্জক, গ্লোবিনটা হচ্ছে প্রোটিন। এই হিমের মধ্যে কি থাকে? আয়রন থাকে। হ্যাঁ, এবং এই আয়রন থাকে বলে রক্ত কি হয়? লাল হয়। ফুসফুসের অধ্যায় পড়ার সময় পড়ছিলাম হিমোগ্লোবিনের মধ্যে যে হিম থাকে, সেই হিমের মধ্যে যে আয়রন থাকে সেটা 33.33%, অর্থাৎ তোমার 5 মার্ক। আর একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে লৌহ থাকে 4 থেকে 5 গ্রাম, 4 থেকে 5 গ্রাম। এটা ফুসফুসের অধ্যায় পড়ছিলাম। ঠিক আছে, এখন আসো এই আরবিসির কাজ, লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, যে 3টা রক্তকণিকা আছে, 3জনই তোমাকে কাজ করছে, তোমাকে হেল্প করছে। হ্যাঁ, তোমার লোহিত রক্তকণিকা কিভাবে তোমাকে হেল্প করছে সেটা আমরা এখন দেখব। প্রথমেই মনে রাখবা, এই আরবিসির কাজ যখন তোমাকে বলবে তখন তুমি একটা কথা মনে রাখবা, তোমার জীবনের সাথে মিলে যাবে। দেখবা যে হাই হাই অবসর নাই, হাই হাই অবসর নাই। এই যে হাই হাই অবসর নাই, তোমার এখন যেরকম, তোমার এখন সামনে পরীক্ষা, তোমার এখন কিন্তু কোনো অবসর নাই। হ্যাঁ, আসলেই কিন্তু অবসর নেওয়াও যাবে না, কারণ তুমি আগে পড়াশোনা করো নাই, ফাঁকি দিছো, কিন্তু এখন তো তোমার দিন চলে আসছে, তোমার এখন পড়াশোনার সময়। হ্যাঁ, আগে কি করিছো ভুলে যাও, এখন পড়াশোনা করলেই A+ পাওয়া সম্ভব, চান্স পাওয়া সম্ভব। হ্যাঁ, এবং তার জন্য তোমাদেরকে আমরা যেভাবে নির্দেশনা দিচ্ছি
তোমরা এভাবে একটুখানি খেয়াল করে পড়ো, ভাই কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া জীবনে সফলতা তো আসবেই না, এটা সম্ভবই না। তুমি আগে পরে মানে আগে কষ্ট করেছো কম, এখন একটু বেশি কষ্ট করো, যখন তুমি কষ্ট করে চান্স পেয়ে যাবা তারপরে আবার তুমি রিল্যাক্স করিও, ঠিক আছে? এখন সবকিছু থামিয়ে রাখো। হ্যাঁ, যারা ফোন টোন চালাও, ঘুরে ফিরে বেড়াও, সবকিছু এখন স্থগিত, এখন শুধু একটাই ফোকাস, পড়াশোনা, ঠিক আছে? এবং এই যে হাই হাই অবসর নাই, আরবিসির কাজ, এক হাইতে কি আরবিসির মধ্যে হিমোগ্লোবিন উৎপন্ন হচ্ছে, যে হিমোগ্লোবিন আমরা পড়ছি কি করে, অধিকাংশ অক্সিজেন এবং সামান্য কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। হ্যাঁ, আর এক হাইতে হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এই যে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে, যেটা রক্তনালীর ভিতরে সংকোচন ঘটিয়ে রক্তপাত বন্ধের ক্ষেত্রে কাজ করে। হ্যাঁ, অর্থ হচ্ছে কি অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। হ্যাঁ, তাহলে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। আবার অর্থ হচ্ছে অ্যান্টিজেন প্রোটিন তৈরিতেও সাহায্য করে। তাহলে অ্যান্টিজেন প্রোটিন, যেটা রক্তের গ্রুপিং এর জন্য অ্যান্টিজেন যে কাজ করে। বথে হচ্ছে তোমার বিলিরুবিন, বিলিভার্ডিন। হ্যাঁ, তাহলে বিলিরুবিন আর বিলিভার্ডিন তোমরা সবাই জানো, বিলিরুবিন হচ্ছে হলুদ, বিলিভার্ডিন সবুজ, বতে আবার কি বাফার রূপেও কাজ করে। হ্যাঁ, দ্বন্দ্বের সাথে সান্দ্রতা ও ঘনত্ব রক্ষা করে, সান্দ্রতা ও ঘনত্ব। আর নাইট হচ্ছে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। হ্যাঁ, তাহলে এখান থেকে মনে রাখবা হাই হাই অবসর নাই। এই যে হাইতে হিমোগ্লোবিন, যে হিমোগ্লোবিন আমরা সবাই জানি ফুসফুস থেকে অধিকাংশ অক্সিজেন নিয়ে সেটা সারা দেহে পরিবহন করে অক্সি হিমোগ্লোবিন হিসাবে, বা সামান্য কার্বন ডাই অক্সাইড যেটা কার্বোমিনো হিমোগ্লোবিন হিসেবে পরিবহন করে। হ্যাঁ, ফুসফুসের অধ্যায় পড়ে থাকলে এটা তোমার ক্লিয়ার থাকবে। হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে, যেটা রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত বন্ধের ক্ষেত্রে হেল্প করে। হ্যাঁ, অথ হচ্ছে অ্যান্টিজেন প্রোটিন তৈরি করে, অত অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। বথ হচ্ছে বিলিরুবিন, বিলিভার্ডিন। হ্যাঁ, যখন এই যে হিমোগ্লোবিনে যখন ভাঙে, আয়রন যখন সরে যায়, তখন প্রথমে সবুজ রঞ্জক হয়, সেটা হচ্ছে বিলিভার্ডিন। তারপর হলুদ হয়ে যায়, সেটা হচ্ছে বিলিরুবিন। জন্ডিস হলে দেখবা গায়ের বর্ণ হলুদ হয়ে যায়। হ্যাঁ, তার মানে কি বিলিরুবিন উৎপন্ন হয়। দন্তের সাথে সান্দ্রতা ও ঘনত্ব রক্ষা করে। আর নাইট হচ্ছে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। হ্যাঁ, তো এখান থেকে দুইটা জিনিস আমাদের সামনে চলে আসছে, যেরকম হাইড্রোজেন সালফাইড আর নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে জারক বিজারকের মধ্যে আমরা পড়ছিলাম। তাই তুমি মনে রাখবা এই হাইড্রোজেন সালফাইড একটা গ্যাসীয় বিজারক। কি মনে রাখবা? গ্যাসীয় বিজারক। তাহলে গ্যাসীয় বিজারক একটাকে হাইড্রোজেন সালফাইড, যেটা আরবিসির মধ্যে আমরা পাচ্ছি। গ্যাসীয় বিজারক আর কারা আছে সেটা তুমি মনে রাখবা, হাই হাই সে কই। তাহলে কি মনে রাখবা, একটু আগে পড়লা হাই হাই অবসর নাই। আর যদি তোমাকে গ্যাসীয় বিজারক বলা হয় হাই হাই সে কই। হাই মানে এবার এক হাইতে হাইড্রোজেন, এক হাইতে আসছে হাইড্রোজেন সালফাইড, সেতে সালফার ডাইঅক্সাইড, কইতে কার্বন মনোক্সাইড। আবার আমি আরেকটা জিনিস শিখাই, গ্যাসীয় বিজারক না বলে তরল বিজারক যদি কেউ বলে, তখন বলছিলাম কি হাই হাই সে নাই। তাহলে হাই হাই সে নাই, দেখো তিনটা নিউমেরিক মিলে গেছে। যখন গ্যাসীয় বিজারক বলবে হাই হাই সে কই, তরল বিজারক বললে হাই হাই সে নাই, আরবিসির কাজ বললে হাই হাই অবসর নাই। তাহলে দেখো এই হাই মানে হচ্ছে হাইড্রোইক অ্যাসিড, আর এক হাই মানে হচ্ছে হাইড্রোব্রোমিক অ্যাসিড, সে মানে হচ্ছে সালফিউরাস অ্যাসিড, নাই মানে হচ্ছে নাইট্রাস অ্যাসিড। হ্যাঁ, তাহলে নাইট্রাস অ্যাসিড। তাহলে দেখো এই হচ্ছে তোমার গ্যাসীয় বিজারক আর তরল বিজারক। আমরা পড়ছি কি হাই হাই অবসর নাই, এটা আরবিসির কাজ। এই যে নাইতে নাইট্রিক অক্সাইড, এ কিন্তু জারক বিজারক উভয়। হ্যাঁ, তাহলে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে হচ্ছে নাইট্রিক অক্সাইড। হ্যাঁ, এবং এই জারক বিজারক উভয় আমি কি কি শিখাইছিলাম এটা সবাই জানো, কমন ডায়লগ আমার, ও নো শালার ভাই ফের কেন পারিস নাই। জারক বিজারক উভয় বললে ও নো শালার ভাই ফের কেন পারিস নাই। ও মানে পড়ছিল ওজন, নো মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড, শালার ভাই মানে সালফার ডাইঅক্সাইড, ফেরতে ফেরাস অক্সাইড ফেরাস সালফেট, কেনতে কার্বন মনোক্সাইড, পারিসতে হাইড্রোজেন পারঅক্সাইড, নাই মানে নাইট্রাস অ্যাসিড। তাহলে এগুলো কিন্তু আমরা বারবার শেখাইছি তোমাদের, যারা আমার ক্লাস করছো তারা সবাই এগুলো পারো। এইভাবে যখন বারবার করে একই জিনিস সামনে চলে আসবে, যখন এইভাবে পড়বা, আমার বিশ্বাস তোমরা প্রত্যেকটা সাবজেক্টে তোমার 100% প্রস্তুতি হবে এবং 100% আউটপুট দিতে পারবা তুমি, ঠিক আছে? তোমার তখন ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে। এভাবে পড়তে হবে ভাইয়া, প্রত্যেকটা সাবজেক্ট তুমি এখন এইভাবে পড়ো। হ্যাঁ, তুমি দেখো তোমার মানে এক সপ্তাহ একটু খাটো, তোমার ওই যে ডিপ্রেশন কেটে যাবে, ঠিক আছে? তুমি এখন হতাশ, এই হতাশায় আরো পড়াশোনা হচ্ছে না, এখান থেকে বেরিয়ে আসো। কিসের হতাশা? হ্যাঁ, পড়ি নাই এখন পড়বো। হ্যাঁ, আমার প্রস্তুতি খারাপ, এখন পড়ে ভালো করব। হ্যাঁ, অনেকে ভাবো যে আমার কি হবে, রেজাল্ট খারাপ হবে, রেজাল্ট হলে কি করবো, আমি কিভাবে চান্স পাবো।
এত চিন্তা তোমার করার দরকার নাই। তুমি এখন চিন্তা করো যে আমি এখন পড়বো, পড়লে আমি A+ পাবো, A+ পাওয়ার পরে আমি চান্সও পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটুকুই এনাফ। ঠিক আছে, এখন আসো আমাদের এই যে লোহিত রক্তকণিকা সম্পর্কে জানলাম, এরপর আছে শ্বেত রক্তকণিকা অর্থাৎ WBC, যেটা হোয়াইট ব্লাড সেল, যেটা হ্যাঁ আমাদের লিউকোসাইট। তাহলে আমরা এরিথ্রোসাইট সম্পর্কে সবকিছুই জানলাম, এখন আমরা জানবো কি লিউকোসাইট। হ্যাঁ, তাহলে এরিথ্রোসাইট পড়ছি, এখন পড়বো লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা বা WBC, যেটা হোয়াইট ব্লাড সেল। এই WBCর মধ্যে ফার্স্ট কথা, এই WBCর মধ্যে প্রক্রিয়া আমরা পড়ছি, এটা তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম মায়োলোপয়েসিস। যেমন লোহিত রক্তকণিকা ছিল কি এরিথ্রোপয়েসিস, শ্বেত রক্তকণিকা হচ্ছে মায়োলোপয়েসিস। এবং এই শ্বেত রক্তকণিকা এটাকে বলা হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। হ্যাঁ, দেখো ভ্রাম্যমাণ আদালত আছে না, বলে না মোবাইল কোর্ট বসছে, তাহলে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক মানে হচ্ছে মোবাইল ডিফেন্স ইউনিট বলা হয় কাকে, WBC কে। মানে এক কথায় জীবাণু ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস, সবাই এটা জানো। এবং এই WBC আমরা পড়ছি কি যে এটা কতটুকু থাকবে তোমার, 4 থেকে 11,000। হ্যাঁ, তুমি মনে রাখবা 4 থেকে 11,000 অথবা 5 থেকে 8,000, গড়ে 7,500। হ্যাঁ, তাহলে এটা তোমার WBC। RBC গড়ে 50 লাখ ছিল, পুরুষের ক্ষেত্রে 50 থেকে 54, মেয়েদের ক্ষেত্রে 44 থেকে 49 ছিল। আর এই WBC 4 থেকে 11,000 অথবা 5 থেকে 8,000, গড়ে 7,500। তাহলে RBC WBC এর অনুপাত করলে 6:1 হবে। হ্যাঁ, তাহলে এই WBC আমরা পড়ছি যে WBC এর মধ্যে আর কি মনে রাখবো, যে এটা কয়দিন বাঁচছে, WBC বাঁচতে আসছে 2 থেকে 15 দিন। RBC পড়লে 120 দিন, WBC এর আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 15 দিন। এই WBC এর মধ্যে বেশি কম হইতে পারে, মনে রাখবো RBC যেটা, RBC যদি বেশি কম হয় তোমরা জানো যে RBC কমে গেলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হয়। হ্যাঁ, যে 50 লাখ থেকে 25% এর বেশি কম হয়ে যায়, তখন সেটা অ্যানিমিয়া হয়। আর আবার RBC বেড়ে গেলে হয় পলিসাইথেমিয়া। একইভাবে WBC তো বেশি কম হতে পারে, WBC যদি তোমার বেশি হয়, 11,000 জায়গায় 14-15,000 হয়ে যায়, মানে স্বাভাবিক হারে একটু বাড়ে, তখন সেটাকে বলা হয় লিউকোসাইটোসিস। WBC লিউকোসাইট যেটা, সেই লিউকোসাইট হ্যাঁ যদি তোমাকে স্বাভাবিক হারে বাড়ে তাহলে সেটা হচ্ছে লিউকোসাইটোসিস, স্বাভাবিক হারে কমলে লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া। আরেকটা আছে লিউকেমিয়া, এটা কি, হ্যাঁ লিউকেমিয়া মনে রাখবে, এটা স্বাভাবিক হারে বাড়িছে, স্বাভাবিক হারে কমেছে। আর এটা অস্বাভাবিক হারে যদি বেড়ে যায়, হ্যাঁ 11,000 থাকার কথা 15,000 20,000 পর্যন্ত তুমি লিউকোসাইটোসিস বলছো, 50,000 60,000 1 লাখ হয়ে গেছে, তখন তুমি সেটাকে বলবো হচ্ছে লিউকেমিয়া। অর্থাৎ লিউকেমিয়া হচ্ছে তোমার অস্বাভাবিক হারে WBC বেড়ে যাওয়া, এবং এই লিউকেমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার। হ্যাঁ, তাহলে WBC যদি অস্বাভাবিক হারে বেড়ে যায় তখন আমরা বুঝতে পারি কি ব্লাড ক্যান্সার। এবং এই ক্যান্সারের কিন্তু এখন চিকিৎসা হয়ে গেছে, এই চিকিৎসা কিন্তু তোমরা জানো সবাই, ইন্টারফেরন। যারা ভাইরাস ব্যাকটেরিয়া অধ্যায় পড়ছো, অ্যান্টিভাইরাল ড্রাগ যেটা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে, এবং এটা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় ইন্টারফেরন। এটা আবার তুমি জীবপ্রযুক্ত অধ্যায় পড়ছো, এর বাণিজ্যিক নাম হচ্ছে বিটাফেরন, এবং আমরা পড়ছি এটা তাহলে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, এরপরে আমাদের আছে কি দেখো, এই লিউকোসাইট সম্পর্কে জানলাম। হ্যাঁ, এরপরে দেখো যে আমাদের যে দানাদার আর অদানাদার আমরা আগে শিখছি, যেটা দানাবিহীন, সেটার মধ্যে কি কি আছে, একটা হচ্ছে তোমার লিম্ফোসাইট, আর একটা হচ্ছে মনোসাইট। হ্যাঁ, তাহলে এই মনোসাইট কি করে সবাই জানো, ফ্যাগোসাইটোসিস করে। যে WBC এর কারা কারা ফ্যাগোসাইটোসিস করে, শুধু মনোসাইট না, মনে রাখবা WBC এর মামনি ফ্যাগোসাইটোসিস করে। আমাদের যেমন মামনিরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, আমাদের যেমন মামুনিরা কি করে সবকিছু আমাদের রক্ষা করে, তাহলে WBC মামুনিরাও ফ্যাগোসাইটোসিস করে সবকিছু থেকে রক্ষা করে। মামুনি মানে হচ্ছে মাতে ম্যাক্রোফেজ, মাতে ম্যাক্রোফেজ। আরেক মতে হচ্ছে মনোসাইট, মতে মনোসাইট, আর নিতে হচ্ছে নিউট্রোফিল। তাহলে ম্যাক্রোফেজ, মনোসাইট আর নিউট্রোফিল, যাহাই ম্যাক্রোফেজ তাহাই মনোসাইট, পরিণত মনোসাইটকেই ম্যাক্রোফেজ বলা হয়, সাথে হচ্ছে নিউট্রোফিল। তাই মামুনি মনে রাখবো, মাথ হচ্ছে ম্যাক্রোফেজ, মনোসাইট আর নিউট্রোফিল। এরা কি করছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করছে। হ্যাঁ, তাহলে এই যে WBC এর মনোসাইট, এবং এই মনোসাইটই সব থেকে বড় রক্তকণিকা, এই মনোসাইট সব থেকে বড় রক্তকণিকা, WBC এর মনোসাইট। সব থেকে ছোট রক্তকণিকা বললে অনুচক্রিকা। তাহলে বড় বললে WBC এর মনোসাইট,
আর ছোট রক্তকণিকা হচ্ছে অনুচক্রিকা বা প্লাটিলেট। ঠিক আছে। হ্যাঁ, লিম্ফোসাইট যেটা মনে রাখবা, এই মামনির ছেলে হচ্ছে আলিফ। কি মনে রাখবা? আলিফ। আলিফের মনে রাখবো লিম্ফ হচ্ছে কি লিম্ফোসাইট। লিম্ফোসাইট, সেই লিম্ফোসাইট আমরা মনে রাখবো 3 প্রকার, বি, টি, আর একটা হচ্ছে এনকে সেল। হ্যাঁ, তাহলে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। হ্যাঁ, তাহলে বিটিএন মনে রাখবা। এবং এই আলিফের আতে হচ্ছে কি করে, একজন অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি, আবার আতে হচ্ছে আণুবীক্ষণিক সৈনিক হিসেবেও কাজ করে। তাহলে আণুবীক্ষণিক সৈনিক। এখন অ্যান্টিবডি কে করবে? মনে রাখবে অ্যান্টিবডির বি আছে, অর্থাৎ বি লিম্ফোসাইট। তাহলে অ্যান্টিবডি বানানে কি আছে? বি আছে। তাহলে অ্যান্টিবডি উৎপন্ন করবে কে? বি লিম্ফোসাইট। আর আণুবীক্ষণিক সৈনিক বললে টি লিম্ফোসাইট। আরেকটা আছে ন্যাচারাল কিলার সেল, যেটা প্রাকৃতিক মারণ কোষ। এটা সম্পর্কে ইমিউনিটি অধ্যায়ে 10 অধ্যায়ে ভালো করে পড়বা। হ্যাঁ, তাহলে এই যে ন্যাচারাল কিলার সেল, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট, বিটিএন, এটা হচ্ছে লিম্ফোসাইটের প্রকারভেদ। এরপরে আসো দানাদার বা গ্রানুলোসাইট যারা। এই গ্রানুলোসাইট এরা 3টা আছে, আমরা পড়ছি 3টার মধ্যে ফিল আছে। একটা আছে নিউট্রোফিল, একটা ইউসোনোফিল, আর একটা আছে বেসোফিল। এখন এই 3টাকে পৃথক করতে হলে লিশম্যান রঞ্জকে 3টা 3 বর্ণ দেবে। এর মধ্যে প্রথমেই দেখো যেটা নিউট্রোফিল। হ্যাঁ, সে কি বর্ণ দিতে পারে? তোমরা নাম শুনে বুঝতে পারছো, নিউট্রোফিল, সে নিউটল। তাহলে সে কি বর্ণ নিরপেক্ষ, সে কোনো বর্ণ দেবে না। তাহলে নিউট্রোফিল নিউট্রল, অর্থাৎ বর্ণ নিরপেক্ষ। ইউসোনোফিল যেটা, সেটা দেবে লাল বর্ণ। আর বেসোফিল যেটা, সেটা হচ্ছে বতে বেসোফিল, বতে ব্লু বা নীল বর্ণ দেবে। হ্যাঁ, তাহলে বেসোফিল দেবে হচ্ছে ব্লু বা নীল বর্ণ। এর মধ্যে ডায়াপেটেসিস কে ঘটাবে? নিউট্রোফিল। আর ইউসোনোফিলের মধ্যে কি হবে? সে কিসের বিরুদ্ধে কাজ করবে? মনে রাখবে ইউসোনোফিল বানান কিন্তু ইউ দিয়ে শুরু না, ইউ দিয়ে। তাহলে ইতে ইউসোনোফিল, ইতে অ্যালার্জি, তাহলে অ্যালার্জির বিপক্ষে কাজ করবে। আর যেটা বেসোফিল, বেসোফিল তোমার দেখে, বেসোফিল তোমার দেখে হা হা করবে। হ্যাঁ, তাহলে বেসোফিল তোমার দেখে কি করবে? হা হা করে হাসবে। অর্থাৎ এক হাতে হিস্টামিন আর এক হাতে হচ্ছে হেপারিন ক্ষরণ করবে। তাহলে বেসোফিল তোমাকে দেখে হা হা করবে, তোমার পড়াশোনার অবস্থা দেখে। হা হা মানে কি করবে? হিস্টামিন আর হেপারিন ক্ষরণ করবে কে? বেসোফিল। হিস্টামিনের কাজ আবার কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আর হেপারিন রক্ত নালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেবে, অর্থাৎ অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে, যেন রক্ত জমাট বেঁধে না যায়। সে কাজটা কে করছে? হেপারিন কাজ করছে। ঠিক আছে। এই জন্যই দেখবা যখন আমাদের কেটে যায়, বাতাসের সংস্পর্শে আসলে তখন কিন্তু হেপারিন নিষ্ক্রিয় হয়ে যায়। হেপারিন নিষ্ক্রিয় না হলে কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধতো না। ঠিক আছে, এটা আমরা সামনে পড়বো। তাহলে ইউসোনোফিল, বেসোফিল, নিউট্রোফিল সম্পর্কে জানলাম। তাহলে শ্বেত রক্তকণিকার কাজ যদি বলে, এই যে সবগুলা কাজ যে পড়লা, এইগুলাই শ্বেত রক্তকণিকার কাজ, কারণ আমরা পড়ছি সবগুলো তো শ্বেত রক্তকণিকারই অংশ। হ্যাঁ, তাহলে ফার্স্টে যেটা পড়ছো, হ্যাঁ সেটা কি পড়লা? ওই যে মামনিরা ফ্যাগোসাইটোসিস করে, তাহলে ফ্যাগোসাইটোসিস কে করে? মামনি। মামনি মানে মাতে ম্যাক্রোফেজ, মতে মনোসাইট, নিতে নিউট্রোফিল। তারপরে পড়ছো কি যে বেসোফিল হাহা করে, হিস্টামিন আর হেপারিন ক্ষরণ করে। হিস্টামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হেপারিন রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। আবার ওইদিকে পড়ছো মামনির ছেলে আলিফ, আলিফের লিপ্তে লিম্ফোসাইট। লিম্ফোসাইট 3 প্রকার, বিটিএন আমরা পড়ছি, এর মধ্যে অ্যান্টিবডি তৈরি করে। বি লিম্ফোসাইট আণুবীক্ষণিক সৈনিক হিসেবে কাজ করে। টি লিম্ফোসাইট, এগুলো মোটামুটি সব আমরা জানছি। ইউসোনোফিল পড়ছে অ্যালার্জির বিপক্ষে কাজ করে, তাহলে এগুলা গেল। অর্থাৎ শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি বা লিউকোসাইট সম্পর্কে তোমার সবকিছু জানা শেষ। এখন লাস্টে আসো কি আমাদের অনুচক্রিকা, অর্থাৎ প্লাটিলেট যেটা, প্লাটিলেট বা অনুচক্রিকা, বা এটাকে থ্রম্বোসাইট বলা হয়। হ্যাঁ, যেটা আমরা সবাই জানি, ডেঙ্গু যখন হয় কারো, এই প্লাটিলেট পরীক্ষা করে কিন্তু বোঝা যায় যে ডেঙ্গু রোগীদের কিন্তু প্লাটিলেট অনেক কমে যায়। হ্যাঁ, তো প্লাটিলেট তোমার নর্মাল কত থাকে, হ্যাঁ তোমার সেটা তাহলে আগে জানতে হবে। এই অনুচক্রি বা প্লাটিলেট কিন্তু আমাদের 1.5 লাখ থেকে 4 লাখ থাকে। হ্যাঁ, তাহলে প্লাটিলেট বা অনুচক্রিকা পড়ছো কত? 1.5 লাখ থেকে 4 লাখ। ওইদিকে পড়ছো আরবিসি বললে পুরুষের ক্ষেত্রে 50 থেকে 54 লাখ, মেয়েদের 44 থেকে 49। ডাব্লিউবিসি বললে আমরা পড়ছি কত? 4 থেকে 11,000। প্লাটিলেট বললে 1.5 থেকে 4 লাখ। হ্যাঁ, আমরা এটা মনে রাখবো। এই প্লাটিলেট বা অনুচক্রিকা কই থেকে তৈরি হয়? লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট। তাহলে ওইদিকে পড়ছো লাল অস্থিমজ্জার স্টেম কোষ বললে আরবিসি, আর লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হয় অনুচক্রিকা বা প্লাটিলেট যেটা, বা থ্রম্বোসাইট। এই প্লাটিলেট কতদিন বাঁচে? 5 থেকে 9 দিন। আরবিসি বললে 120 দিন, ডাব্লিউবিসি বললে 2 থেকে 15 দিন, আর অনুচক্রিকা বা প্লাটিলেট বললে 5 থেকে 9 দিন।
এবং এই প্লাটলেট বা অণুচক্রিকার মেইন কাজ, এরা মূলত কিন্তু আমাদের রক্তের তঞ্চনের ক্ষেত্রে হেল্প করে। তিনটা মেইন কাজ করে। আরবিসি মেইন কাজ করে অক্সিজেন পরিবহনে, ডাব্লিউবিসি মেইন কাজ করে রোগ প্রতিরোধে, আর অণুচক্রিকার মেইন কাজ হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধাতে। ঠিক আছে, তাহলে এখন দেখো, সেজন্য ফার্স্ট কাজে তোমার বইয়ে দেখবা অস্থায়ী যে প্লাটিলেট প্লাক সৃষ্টির মাধ্যমে এরা কি করে, তোমার রক্তপাত বন্ধ করে এবং রক্ত জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর, একটু পরে আমরা ক্লটিং ফ্যাক্টর শিখবো। হ্যাঁ, 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, সেই ক্লটিং ফ্যাক্টর গুলো ক্ষরণ করে এবং প্রয়োজনে এরা রক্ত জমাট বিগলনেও সাহায্য করে। আবার একই সাথে ফ্যাগোসাইটোসিসেও হেল্প করে, কিন্তু আমরা মূলত ফ্যাগোসাইটোসিসের কথা আসলে ডাব্লিউবিসি কে মনে করি, অণুচক্রিকাও কিন্তু করে। হ্যাঁ, এবং এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ সেরোটোনিন ক্ষরণ করে। এই সেরোটোনিন এটা রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেরোটোনিন ক্ষরণ করে। সেরোটোনিনের আরেকটা নাম আছে 5-HT, অর্থাৎ 5-হাইড্রক্সিট্রিপটামিন। 5-হাইড্রক্সিট্রিপটামিন সেরোটোনিনের আরেকটা নাম। এটা ক্ষরণ করছে কে, তোমার অণুচক্রিকা। এই সেরোটোনিন একটা রাসায়নিক পদার্থ যেটা কি করছে, তোমার রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে সংকোচনে সাহায্য করে বা উদ্ভূত করে আর কি। ঠিক আছে, তাহলে তোমার 3টা রক্তকণিকা সম্পর্কেই জানছো। হ্যাঁ, রক্তকণিকাকে কেন কণিকা বলা হয়, কোষ কেন বলা হয় না, এটা একটা খ নম্বরের কোশ্চেন আসতে পারে। তা তুমি কিভাবে জানো যে কোনো একটা কোষ যখন তুমি বলবা তাদের কি হওয়া লাগে, বিভাজন হতে হয়। হ্যাঁ, তাদের মধ্যে নিউক্লিয়াস থাকতে হয়। কিন্তু আমরা মনে রাখবো, এই যে রোহিত রক্তকণিকা প্রথম অবস্থায় নিউক্লিয়াস থাকলেও পরে কিন্তু নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র ডাব্লিউবিসি তে নিউক্লিয়াস থাকে। বা অণুচক্রিকায় কোনো সময় নিউক্লিয়াস থাকে না, অণুচক্রিকায় কিন্তু নিউক্লিয়াস কোনো সময়ই থাকে না। হ্যাঁ, এর মধ্যে কি থাকে, একটা ফসফোলিপিড থাকে, নিউক্লিয়াসের পরিবর্তে একটা সেফালিন নামক ফসফোলিপিড থাকে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটা জটিল ফসফোলিপিড। হ্যাঁ, এটা কিন্তু থাকে কোথায়, তোমার অণুচক্রিকায় কেন থাকে, নিউক্লিয়াস থাকে না তাই থাকে। নিউক্লিয়াস যদি না থাকে, বিভাজন যদি না হয়, সেটাকে আমরা কোষ বলতে পারি না। তাই সেই জন্য আমরা রক্তকণিকাকে রক্তকণিকা বলছি, কোষ বলছি না। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই যে 3 ধরনের রক্তকণিকা, এটা সম্পর্কে তোমার খুব ভালোভাবে আইডিয়া হয়ে গেছে। এরপরে তুমি চলে আসবে রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বা ক্লটিং। এখন রক্ত কখন জমাট বাঁধতে হবে, হ্যাঁ, যখন কেটে যাবে তখন। হ্যাঁ, তোমার প্রথমে কি হবে, রক্ত আগে ক্ষরণ হবে। হ্যাঁ, রক্তক্ষরণ তো শুধুমাত্র কেটে গেলেই হয় না, অনেকের তো হৃদয়েও রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণ কত মিনিট ধরে হয় আর কত মিনিট পরে বন্ধ হয়, সেটা এখন আমরা জানবো। রক্তের একটা ক্ষরণ কাল আছে। হ্যাঁ, তাহলে রক্তের একটা ক্ষরণ কাল, হ্যাঁ, রক্তের ক্ষরণ কাল বা যেটাকে আমরা বলি হচ্ছে ব্লিডিং টাইম, সেটা হচ্ছে 1 থেকে 4 মিনিট। আর এটা হচ্ছে রক্তের তঞ্চন কাল। তঞ্চন কাল বললে অর্থাৎ ক্লটিং টাইম সিটি, সেটা 4 থেকে 5 মিনিট অথবা 3 থেকে 8 মিনিট। হ্যাঁ, তাহলে রক্তের ক্ষরণ কাল বললে 1 থেকে 4 মিনিট, যদি ক্ষরণ না বলে তঞ্চন কাল বলা হয় তখন হচ্ছে 4 থেকে 5 অথবা 3 থেকে 8 মিনিট। এখন এই রক্তের কেটে গেলে ক্ষরণ হবে, তারপর তঞ্চন হবে, তঞ্চনের জন্য ক্লটিং ফ্যাক্টর কাজ করবে। এই ক্লটিং ফ্যাক্টর মোট কয়টা, 13টা। তাহলে এই যে 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, এর মধ্যে প্রথম 4টা খুবই গুরুত্বপূর্ণ। সেই 4টা সবাই জানো, ফুল পড়ে টুপ করে, সবাই এটা জানো। হ্যাঁ, ফুল পড়ে টুপ করে, কিন্তু পরের গুলো আর জানো না, কিন্তু পরের গুলাও তোমাকে জানতে হবে। ফুল থাকছে ফাইব্রিনোজেন পড়ছো, পরে থাকছে প্রথ্রম্বিন, টুপ থাকছে থ্রম্বোপ্লাস্টিন, পরে থাকছে ক্যালসিয়াম আয়ন। এই 4টা সবাই আমরা জানি, 4টে বেশি আসে, তারপর বাকিগুলো আমাদের জানতে হবে। 5 নাম্বারটা পড়বা হচ্ছে প্রো, 6 নম্বরে নাই, আবার প্রো, কি পড়বা, প্রো নাই প্রো। হ্যাঁ, আন্টি ক্রিসমাস, আন্টি ক্রিসমাস, এসপি হাইফাই। হ্যাঁ, তাহলে পুলিশের এসপিরা কি, হাইফাই। তাহলে এই জিনিসটা একটু মনে রাখলেই তোমার ক্লটিং ফ্যাক্টর সবগুলা মনে থাকবে। কি বলেছি, যে তোমার প্রো নাই প্রো, 5 নম্বরে কি বললাম, প্রো আবার নাই আবার প্রো, আন্টি ক্রিসমাস, এসপি হাইফাই। তার মানে প্রো মানে হচ্ছে, তুমি বই দেখো যে প্রো অ্যাক্সেলারিন, নাই মানে প্রো বাদ দাও, সেটা তাহলে কি অ্যাক্সেলারিন। আবার এটা এখনো হয়ও নাই, তাহলে প্রকল্পিত, তাহলে যেটা হয় নাই সেটা প্রকল্পিত, 6 নম্বরটা। আবার 7 নম্বরে প্রো মানে হচ্ছে প্রো কনভার্টিন, আন্টি হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, যেটা কারণে হিমোফিলিয়া এ হয়, ক্লাসিক হিমোফিলিয়া পড়ছিলা। আর ক্রিসমাস তে ক্রিসমাস ফ্যাক্টর, যার কারণে হিমোফিলিয়া বি হয়, অর্থাৎ ক্রিসমাস ডিজিজ। হ্যাঁ, এসপি হাইফাই, এস তে স্টুয়ার্ট ফ্যাক্টর, পিতে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, হাইতে হ্যাগম্যান, আর ফাইতে হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এই 13টা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। রক্তের কিভাবে তঞ্চন হয় আমরা জানি, প্রথমে যখন কেটে যায় রক্তের মধ্যে আমরা পড়ছি আমাদের
রক্ত তঞ্চনে হেল্প করে থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট মানে কি? আমাদের অণুচক্রিকা। এই থ্রম্বোসাইট, এটা থেকে আমরা পড়ছি যেটা যখন বিদীর্ণ হয় এর প্রাচীর, তখন একটা এনজাইম আসে। থ্রম্বোসাইট থেকে যে এনজাইমটা আসে তার নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, সাথে ক্যালসিয়াম আয়নও কাজ করে। এবং এরা তোমার প্রথমে কি করবে, যখন তোমার নিষ্ক্রিয় প্রথ্রম্বিনটা তাকে সক্রিয় থ্রম্বিন বানাবে। হ্যাঁ, তাহলে তোমার প্রথমে কেটে গেলে আমাদের বাতাসের সংস্পর্শে হেপারিন নিষ্ক্রিয় হয়। হ্যাঁ, আমার পড়ছে থ্রম্বোসাইট থেকে থ্রম্বোপ্লাস্টিন এনজাইম ক্ষরণ হয়, সাথে ক্যালসিয়াম। এরা নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিন বানায়। তারপরে সেই সক্রিয় থ্রম্বিন রক্তরসের ফাইব্রিনোজেন যে প্রোটিনটা আছে, সেই প্রোটিনকে প্রথমে চিকন সুতার মতো, চিকন সুতা একটা ফাইব্রিন মনোমার তৈরি করে। মনো মানে কি? এক। সেখান থেকে অনেকগুলা হয়, সেটা ফাইব্রিন পলিমার গঠন করে। সেই ফাইব্রিন পলিমার থেকেই ফাইব্রিন জালক সৃষ্টি হয়। এই যে জালক সৃষ্টি হলো, এই জালের মধ্যে রক্তের কণিকাগুলো আটকে যায়। যেরকম তুমি যখন জাল ফেলাও, তোমার প্রেমের জালে কেউ না কেউ আটকায়, তাহলে এই যে যখন ফাইব্রিন জালক সৃষ্টি হয়, সেই জালের মধ্যে রক্তের যে তিনটা কণিকা তারা আটকে যায়, রক্তের তঞ্চন হয়ে যায়। এটাই রক্তের তঞ্চনের পদ্ধতি, যেটা হতে 4 থেকে 5 মিনিট অথবা 3 থেকে 8 মিনিট সময় লাগে। 13টা ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে, এখন আসো এই রক্তের মধ্যে আর প্লাজমা যেটা আর সিরাম, এটা একটা পার্থক্য আছে। প্লাজমা সবাই আগে থেকে জানছো যে রক্তের যে তরল অংশটা, জলীয় অংশ, সেটা হচ্ছে প্লাজমা। আর রক্ত তঞ্চন হওয়ার পরে হ্যাঁ একটা জলীয় অংশ বের হয়, দেখো তোমার যে কষ যেটা বলি আমরা বাংলায়, সেটা হচ্ছে তোমার সিরাম। হ্যাঁ, প্লাজমার মধ্যে রক্তকণিকা থাকে, সিরামে তো রক্তকণিকা থাকে না, রক্তের মধ্যে অংশ না। ফাইব্রিনোজেন রক্ত রসে থাকে, ওখানে থাকবে না। এর তঞ্চন ধর্ম থাকবে, ওর নাই। ও যদি তঞ্চন ধর্মই থাকতো তাহলে তো সিরাম আর বের হতো না। হ্যাঁ, তোমার এর মধ্যে পানি থাকে 90%, এখানে থাকে 92 থেকে 95। তো এগুলো একটু দেখলেই পারবা। রক্তের পরে আছে কি? লসিকা। এই যে লসিকা বা লিম্ফ, খুবই ইম্পর্টেন্ট জায়গা। এই লসিকা বা লিম্ফ কাকে বলে, এটাও ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লসিকা বা লিম্ফ হচ্ছে টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে থাকে। কোথায় থাকে? টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে। কেমন? বর্ণহীন বা হালকা হলুদ বর্ণের একটা তরল। হ্যাঁ, তাহলে বর্ণহীন অথবা হালকা হলুদ বর্ণের যে তরলটা কোথায় আছে? টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে। এটাকেই বলা হচ্ছে লসিকা বা লিম্ফ। এই লিম্ফ তৈরি হওয়ার প্রক্রিয়া লিম্ফোজেনেসিস। হ্যাঁ, যে কোনো কিছু তৈরি হয়, তুমি যেরকম ওই পাশে পয়েসিস পড়ছো, আবার জেনেসিসও হয়। যেরকম পড়ছো ক্যান্সার সৃষ্টি হয় অঙ্কোজেনেসিস, লিম্ফ তৈরি হয় এখানে পড়ছে লিম্ফোজেনেসিস, গ্যামেট সৃষ্টি হয় গ্যামেটোজেনেসিস, স্পার্ম তৈরি হলে স্পার্মাটোজেনেসিস, ওভাম তৈরি হলে ওজেনেসিস, যে কোনো অর্গান তৈরি হলে অর্গানোজেনেসিস। তাহলে সবকিছু জেনেসিস। তাহলে এখানে লসিকা বা লিম্ফ আমরা পড়ছি, সেই লসিকা বা লিম্ফ তৈরি হওয়ার প্রক্রিয়া লিম্ফোজেনেসিস। এবং এই লসিকার মধ্যে পানি থাকবে 94%, আর 6% আছে কঠিন। রক্তরসে পানি ছিল 90 থেকে 92, 8 থেকে 10% কঠিন। লসিকার মধ্যে 94% পানি, 6% কঠিন থাকবে। এবং এই লসিকার দুইটা উপাদান আছে, একটা হচ্ছে কোষ উপাদান আর একটা কোষবিহীন উপাদান। কোষীয় উপাদান যেটা, তার মধ্যে কি লসিকা বা লিম্ফ যেহেতু, লিম্ফোসাইটই থাকবে। হ্যাঁ, এবং সাথে কিছু মনোসাইট থাকতে পারে। মেইনলি কি থাকবে? লিম্ফোসাইট। এবং সেটা মনে রাখবা, প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় সেই লিম্ফোসাইটের সংখ্যা 500 থেকে 75,000। 7500 না কিন্তু, 500 থেকে 75,000। তাহলে প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় লিম্ফোসাইট থাকে 500 থেকে 75,000। এটা আমরা মনে রাখবো। এটা হচ্ছে কোষীয় উপাদান, সাথে কিছুটা মনোসাইট থাকে। ম্যাক্রোফেজ আর মনোসাইট তো একই জিনিস। হ্যাঁ, আমরা মনে রাখবো এর মধ্যে কিছু কোষবিহীন উপাদানও থাকবে, যার মধ্যে প্রোটিন থাকবে, লিপিড থাকবে। তো তুমি প্রোটিন জানো যে প্রধানত অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্লাজমা প্রোটিনের নামগুলো পড়ছে, সেগুলো থাকবে। লিপিডের মধ্যে আমরা পড়ছি কি থাকে? প্রধানত কাইলোম্যাক্টন হিসেবে ট্রাইগ্লিসারাইড আর ফসফোলিপিড থাকে। তাহলে কাইলোম্যাক্টন হিসেবে ট্রাইগ্লিসারাইড আর ফসফোলিপিড উপস্থিত থাকে। এবং কেউ যদি অতিরিক্ত চর্বি জাতীয় খাবার পছন্দ করে বা খায়, এমনি লসিকা কেমন? বর্ণহীন বা হালকা হলুদ। অতিরিক্ত চর্বি খাইলে তার লসিকা তখন দুধের মতো সাদা হয়ে যাবে। এই সাদা লসিকাকে বলা হচ্ছে কাইল বলা হয়। কি বলবা? কাইল। তাহলে কেউ যদি অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খায়, তার লসিকা দুধের মতো সাদা হয়ে যায়, এটাকে বলা হচ্ছে কাইল। আর ওইদিকে তুমি কাইম বা মন পড়ছিলা, যে পাকস্থলীর মধ্যে পেস্ট জাতীয় খাবারের সাথে গ্যাস্ট্রিক জুস মিশিয়ে যেটা তৈরি করে, সেটা কাইম। আর অতিরিক্ত চর্বি খাইলে লসিকা সাদা হয়ে গেলে সেটা হচ্ছে কাইল। ঠিক আছে, একটা কাইম একটা কাইল। হ্যাঁ, তাহলে এর মধ্যে আমরা লসিকা সম্পর্কে জানো। লসিকা তন্ত্র, যারা পরিপাকের অধ্যায় পড়ছে তারা পৌষ্টিক তন্ত্র সম্পর্কে জানো। পৌষ্টিক তন্ত্র মানে পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি। লসিকা তন্ত্র মানে কি? লসিকা নালী আর লসিকা গ্রন্থি। এখন
এই লসিকা নালী দেখো আমাদের কি কি আছে, একটা হচ্ছে অন্তর্মুখী আর একটা হচ্ছে কি বহির্মুখী। তাহলে লসিকা নালীর মধ্যে যেটা অন্তর্মুখী, এটা আমরা পড়ছি যে এই সব নালীর মাধ্যমে লসিকা গ্রন্থির দিকে এটা পরিবাহিত হয়, এটা অন্তর্মুখী। আর একটা পড়ছে কি বহির্মুখী লসিকা নালী। হ্যাঁ, এর মধ্যে আবার তোমার মানুষের দেহের সকল লসিকা নালীকে দুইটা নালীতে মিলিত হয় লসিকা নালীগুলো, তখন বললে একটা ডান আর একটা হচ্ছে থোরাসিক। তাহলে এমনি লসিকা নালী পড়ছে কি একটা অন্তর্মুখী একটা বহির্মুখী, আর মানব দেহের সবগুলো যে মিলিত হচ্ছে যে নালীর সাথে, হ্যাঁ সেটা হচ্ছে একটা কি ডান লসিকা নালী আর একটা হচ্ছে কি থোরাসিক। ডান যেটা তার মধ্যে বাবা কি ডান সাবক্লাভিয়ান শিরা আর ডান অন্তঃজুগুলার শিরার সংযোগ স্থলে শিরাতন্ত্রের সাথে সংযুক্ত হয়। তাহলে ডান আমরা পড়ছি অন্তঃজুগুলার, আর একটা হচ্ছে ডান সাবক্লাভিয়ান। যেটা থোরাসিক সেটা হচ্ছে বাম সাবক্লাভিয়ান বাম অন্তঃজুগুলার। তাহলে ডানটা হচ্ছে ডান সাবক্লাভিয়ান ডান অন্তঃজুগুলার, বামটা হচ্ছে এই যেটা থোরাসিক সেটা হচ্ছে বাম সাবক্লাভিয়ান এবং বাম অন্তঃজুগুলার। এখান থেকে আমাদের লসিকা নালীর থেকে আমাদের লসিকা এই লসিকা গ্রন্থিটা আমাদের লাগবে। হ্যাঁ, লসিকা গ্রন্থি যেটা, লসিকা গ্রন্থির মধ্যে আসো দেখো যে লসিকা গ্রন্থি 5 প্রকার। হ্যাঁ, এই লসিকা গ্রন্থি যে 5 প্রকার আছে, মনে রাখবো আমাদের পৌষ্টিক গ্রন্থি 5 প্রকার, লসিকা গ্রন্থি 5 প্রকার। তার মধ্যে একটা আছে লিম্ফ নোড, হ্যাঁ একটা আছে লিম্ফ নোড, একটা আছে টনসিল, প্লিহা, থাইমাস আর লাল অস্থিমজ্জা। হ্যাঁ, তাহলে আমাদের এই যে দেখো 5টা আছে কি লসিকা গ্রন্থি। একই সাথে মনে রাখবা তোমার পৌষ্টিক গ্রন্থিও 5টা, পৌষ্টিক গ্রন্থিও 5টা। এটা 3 অধ্যায়ে পড়ছিলা। লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক আর কি আন্ত্রিক। তাহলে এই 5টা ছিল আমাদের পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থিও 5টা, লসিকা গ্রন্থিও 5টা। পৌষ্টিক গ্রন্থি কোন 5টা মনে রাখবো? পৌষ্টিক গ্রন্থি বললে কি লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক, আন্ত্রিক। পৌষ্টিক গ্রন্থি না বলে যদি লসিকা গ্রন্থি বলি, লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস, লাল অস্থিমজ্জা। তাহলে এই যে ফার্স্টে যে লিম্ফ নোড আছে, সেই লিম্ফ নোডের সংখ্যা কত? 400 থেকে 700। কত মনে রাখবো? ওইদিকে শিখছি প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় লিম্ফোসাইট বললে 500 থেকে 75,000। আর লিম্ফ নোড যেটা আমাদের এই যে ইয়াতে থাকে, বগলে থাকে, কাঁধে থাকে, কুক্ষিতে থাকে, এগুলো হচ্ছে লিম্ফ নোড 400 থেকে 700। হ্যাঁ, এরপর আছে কি লিম্ফ নোডের পরে আছে কি টনসিল। এই টনসিল সবার আমাদের আছে, যখন টনসিলটা ফুলে যায়, হ্যাঁ টনসিল বড় হয়ে যায়, এই টনসিল মনে রাখবা টনসিল ফুলে কিসের মতো হবে? আমাদের পড়ার সুবিধার্থে আমরা মনে রাখবো আপেলের মতো হবে। কিসের মতো? আপেল। টনসিল ফুলে মনে করো আপেলের মতো হয়ে গেছে। অর্থাৎ টনসিল 3 প্রকার, আপেল দিয়ে আমরা মনে রাখবো। আতে হচ্ছে অ্যাডেনয়েড, পথ হচ্ছে প্যালেটাইন, লত হচ্ছে লিঙ্গুয়াল। তাহলে টনসিল আমরা পড়ছি অ্যাডেনয়েড, প্যালেটাইন আর কি লিঙ্গুয়াল। এর মধ্যে প্যালেটাইন যেটা, এটাই আমরা টনসিল বলতে মূলত প্যালেটাইন টনসিলকে বুঝি। এবং এই টনসিল যদি জ্বালা পোড়া করে, প্রদাহ হয়, সেটাকে টনসিলাইটিস বলবো। কি বলবো? টনসিলাইটিস। হ্যাঁ, এবং টনসিল যখন অপারেশন করা হয়, কেটে ফেলা হয়, তখন সেটাকে বলা হচ্ছে টনসিলেক্টমি। যে কোনো কিছু কেটে ফেললে একটমি, এখানে টনসিল কাটলে টনসিলেক্টমি। যখন তুমি 3 অধ্যায় পড়ো অ্যাপেন্ডিসাইটিস যখন হয়, অ্যাপেন্ডিসেক্টমি। হ্যাঁ, যখন 9 অধ্যায় পড়ছিলা, যখন ছেলেদের যে ভাস ডিফারেন্স কেটে ফেললে ভেসেক্টমি, মেয়েদের যেটা ফ্যালোপিয়ান টিউব কাটলে টিউবেক্টমি। তাহলে কাটলে হচ্ছে একটমি। টনসিল সম্পর্কে আমরা জানলাম। তারপরে আছে প্লিহা। প্লিহা সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। তোমার দেহের সবচেয়ে বড় গ্রন্থি বললে যকৃৎ, কিন্তু বড় গ্রন্থি না বলে বড় লসিকা গ্রন্থি বললে প্লিহা বা পিলাও বলা যায়, যেটাকে স্প্লিন বলি আমরা ইংরেজিতে। সেই প্লিহা বা স্প্লিন, যার ওজন হচ্ছে 170 গ্রাম বা 150 থেকে 200 গ্রাম, যেটা হ্যাঁ এটা হচ্ছে প্লিহা। এটা আমাদের সব থেকে বড় লসিকা গ্রন্থি। এর মধ্যে তুমি একটা অলরেডি পড়ছো যে যখন আরবিসি ভ্রূণ অবস্থায় তৈরি হয়, আবার এই প্লিহাতে আরবিসি ধ্বংস হয়, তাই এটাকে আরবিসির কবরস্থান বলা হয়। আবার এর মধ্যে রক্ত জমাও থাকে। কতটুকু রক্ত জমা থাকে? 300 ml। প্লিহাতে কত রক্ত জমা থাকবে? 300 ml। তাই প্লিহাকে বলা হয় রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়। হ্যাঁ, তাহলে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বললে হচ্ছে প্লিহা। আর একই সাথে মনে রাখবা রিজার্ভার না বলে রিজার্ভ পেসমেকার বললে কিন্তু এভি নোট, এভিএন। তাহলে প্লিহা সম্পর্কে আমরা জানলাম। থাইমাস একটা সাময়িক গ্রন্থি। থাইমাস একটা সাময়িক গ্রন্থি, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং 2টা হরমোন ক্ষরণ হয়, একটা থাইমোসিন, একটা হচ্ছে থাইমোপয়েটিন। তাহলে থাইমাস একটা সাময়িক গ্রন্থি,
দুইটা হরমোন ক্ষরণ হবে, একটা থাইমোসিন, থাইমোপয়েটিন। তোমরা একটু আগে পড়ছো প্রথম দিকে যে এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন কিন্তু কাজ করে আরবিসি তে, এটা তৈরি হয় কই থেকে, তোমার বৃক্ক থেকে আসে। আর এই যে থাইমোসিন আর থাইমোপয়েটিন, থাইমোপয়েটিন বললে আসে কই থেকে, থাইমাস থেকে। লাল অস্থিমজ্জা সম্পর্কে আমরা আগেই জানছি, লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে তৈরি হয় আরবিসি, কার, তোমার শিশু থেকে 20 বছর পর্যন্ত। আর লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট বললে অনুচক্রিকা। হ্যাঁ, তাহলে আমাদের রক্তলসিকা অংশ শেষ। এই অধ্যায়ের আরেকটা পার্ট আছে হৃৎপিণ্ড, তোমার হৃদয়। হ্যাঁ, হৃদয় সম্পর্কে আমরা আরেকদিন আলোচনা করব। তোমরা আজকে এই রক্তের পুরোটুকু একবার জাস্ট দেখে ফেলো, একবার দেখলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং শুধু এটাই না, অন্যান্য অধ্যায়ের অনেক কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। সবাই এটা দেখে ফেলো। থ্যাংক ইউ সবাইকে, ঠিক আছে।